ভিডিওটা যাবে কখন তোমাদের কাছে আমি জানি না, কারণ ভিডিওটা পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে হয়তো। তার কারণ হচ্ছে আমি নিজের বাড়িতে নেই, মানে আমি বাপের বাড়িতে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে আমার কাকা গত হয়েছেন, মানে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন, সেই কাজে এসেছি আমি। তো গতকাল কাজ হয়ে গেছে, তো আজকে বাড়ি চলে যাব। তো ভাবলাম যে ভিডিওটা করেই যাই, এবং অনুষ্ঠান বাড়িতে ভিডিওটা করাটা খুব টাফে, এবং আমি একদম ব্যাক সাইডে একটা ঘরের মধ্যে চলে আসলাম। এখানে নয়েজটা একটু কম পাবে। ওইখানে আমি দুবার ট্রাই করলাম, কিন্তু সামনের ঘরে, যেখানে মেন ঘর আমাদের মেন রুমগুলো, সেখানে চেষ্টা করেছি, ভিডিও করতে পারিনি, কারণ এত নয়েজ, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, বাচ্চা বড় সবাই মিলে। তো চলে আসলাম একদম পেছন দিকে। তো এখানে আবার একটু সমস্যা আছে, লাইটের একটু সমস্যা রয়েছে, আর নয়েজ পাবে না, তুমি কোনো আওয়াজ পাবে না যদি বাচ্চারা এখানে আমার পিছনে দৌড়তে দৌড়তে না আসে, কিন্তু লাইটের সমস্যা রয়েছে। লাইট একদমই কম, তোমরা দেখলেই বুঝতে পারছো। আমি তবুও লাইট বাড়ানোর চেষ্টা করছি, বাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা তো আমি অবশ্যই করব, আর এডিট করার সময় একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। লাইট একদমই কম, কারণ এখানে সূর্যের আলোটা কম ঢোকে আর কি, সেই কারণে। তো এখন ভিডিওটা শুরু করছি। গতকাল আমি সুতপার ভিডিওটা দেখেছি, এবং সেই সংক্রান্ত আমার কিছু কথা বলার রয়েছে। সুতপা কালকে নজরপট্টু নিয়ে কিছু কথা বলেছে, কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কিছু কথা বলেছে, দিদি বোনদের নিয়ে কিছু কথা বলেছে, হাজব্যান্ডদের নিয়ে কিছু কথা বলেছে, আমাদের মানে স্যান্ডিকে নিয়ে কিছু কথা বলেছে, ওর হাজব্যান্ডকে নিয়েও কিছু কথা বলেছে, সাথে মারিয়াকে উজ্জ্ব রেখে মারিয়াকে নিয়েও কিছু বলেছে, এবং শিল্পীদিকে উজ্জ্ব রেখে শিল্পীদিকে নিয়েও কিছু কথা বলেছে, এবং ভীষণ পরিমাণে উজ্জ্ব রেখে রেখে কথা বলেছে। ঠিক আছে, তো এই ব্যাপারে আমার কিছু বক্তব্য রয়েছে, কিছু বলতে চাই। প্রথমত কথা, আচ্ছা, তোমাদের সবাইকে আগে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত করলাম। একটা কথা বলি, সেটা হচ্ছে ওর বক্তব্য যে ও যদি কন্ট্রোভার্সি দেয় তাহলেই আমরা কন্ট্রোভার্সি করতে পারি, আর ও যদি কন্ট্রোভার্সি না দেয় তাহলে আমরা কন্ট্রোভার্সি করতে পারি না, মানে ও ছাড়া আমরা বিকলাঙ্গ, এটা বলেছে। তো সত্যি কথা কি বলতো, আমরা না নেগেটিভ ক্যারেক্টার নই। ও নিজেকে নেগেটিভ ক্যারেক্টার, টাকার জন্য নিজেকে এতটাই নিচু করে ফেলেছে, টাকার জন্য এতটাই নেগেটিভ ক্যারেক্টার তৈরি করে ফেলেছে না ও, যে ও যদি কোনো ভিডিও করে এবং কোনো মানুষকে নিয়ে করে, সেটা সপক্ষে করুক বা বিপক্ষে করুক, ওর মুখ থেকে বা যেই ভাষা বা যেই টোন বেরোয়, যেই ধরনের ওর মানসিকতা বেরোয়, যেই বক্তব্যগুলো ও রাখে, এটা সাধারণ মানুষ মেনে নিতে পারে না। সেই কারণেই কিন্তু অপরপক্ষে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো ওর প্রতিবাদে ভিডিও করে, এক নম্বর কথা। দুই নম্বর কথা একটা বলি, সেটা হচ্ছে ও নিজেকে অনেক বড় মাপের মনে করে। আমি আগেও কয়েকবার বলেছি ও বড় মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। হ্যাঁ, অবশ্যই ওর ভিউজটা বেশি হয়, তার পেছনে কারণটা কিন্তু যথাযথ আছে। তোমাদেরকে আমি সেই কথাটা আগেও বলেছি যে আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম করে কিন্তু কোনো ব্লগারের সাথে গিয়ে যোগাযোগ করে ওখান থেকে তথ্য বের করে নিয়ে এসে তাকে উলঙ্গ করে আমরা বাজারে বিক্রি করতে পারিনি। সেই কারণে তারা গ্রো করতে পারেনি, সেই কারণে তাদের ভিউজটা ইনকাম করতে পারেনি, সেই কারণেই তারা দাঁড়াতে পারেনি। তোমাদের কথা হিসেবে যদি ভিউজটাই সবথেকে বড় হয়, তাহলে ও সবথেকে বেশি ভিউজ ইনকাম করছে, তার পিছনে যথাযথ কারণ রয়েছে। সবথেকে বেশি বড় কারণ হচ্ছে ম্যান্ডি, এবং ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডি যখন ওকে সাপোর্ট করেছে, তখন ম্যান্ডিকে নিয়ে যখন ও আগলে ধরেছে, ম্যান্ডির 4.5 লাখ চ্যানেল, সেখানে বলেছে তো 2% 3% লোকও যদি ওকে প্রতিদিন দেখতে আসে, তাহলেও কিন্তু ওর চ্যানেলের ভিউজটা বাড়বে। এই দিকে তোমাদের নজর রাখতে হবে, বুঝতে পেরেছো? মানে কাম দাম দণ্ডভেদ, ও সব কিছু করে ওর ব্লগিং চ্যানেলটাকে কন্ট্রোভার্সি চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। ঠিক আছে, এই কারণেই ওর ভিউজটা বেশি, এটা তোমাদেরকে ক্লিয়ার করলাম। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু বাড়িতে বসেই এবং যা ভিডিওতে দেখে সেটা নিয়েই কথা বলে। আচ্ছা, এবার আসি। এবার কি ব্যাপারটা হচ্ছে, ও সব থেকে মানে কি বলবো, মানে হাস্যস্কর একটা কথা বলেছে। সেটা হচ্ছে ওর হাজবেন্ড যদি পারমিশন না দেয়, তাহলে ও নাকি বাড়িতে কোনো কাজই হয় না, মানে ওদের বাড়িতে যা কাজ হয় সব হাজবেন্ডের পারমিশনে হয়। কারোর প্রতি যদি কেউ যদি বাড়িতে আসতে চায়, ওদের হাজবেন্ড যদি অমান্য করে, তাহলে সেই মানুষটা নাকি ওদের বাড়িতে পা রাখতে পারবে না। বা বলতে পারো, কোনো সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত যদি হাজবেন্ড মান্যতা না দেয়, তাহলে নাকি সেইটা করা যাবে না। মানে ও এতটাই হাজবেন্ডকে প্রাধান্য দেয় যে হাজবেন্ড যা বলে ও সেটাই শুনে চলে, ওর কথা হিসেবে সেটাই ধরে নিলাম। যেরকম স্যান্ডি, সেরকম হচ্ছে ও, মানে যেরকম স্যান্ডির কথা শুনে ম্যান্ডি চলে, আর সেরকমই ওর কথা শুনে, ওর হাজবেন্ডের কথা শুনে ও চলে। বক্তব্যটা কি বলতো, আচ্ছা আমি আজকে একটু ডিস্ট্র্যাক্ট হচ্ছি, কারণ প্রচুর আওয়াজ হচ্ছে বাড়িতে, প্রচুর লোকজন, ওই জন্য ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি আমি। যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে বক্তব্যটা কি বলতে চাইছে ও। মানে আমরা জীবনে, মানে আমরা আমাদের চোখে, আমরা ওয়াইটিতে এই প্রথম দেখলাম যে এরকমও হাজবেন্ডের কথা শোনা হয়। মানে হাজবেন্ডের কথা, ও বলছে যে ওরা দুজনই হাজবেন্ডের কথা শুনে চলে, অথচ আমি আমার জীবনে প্রথম দেখলাম যে এতটা অমান্য, অগ্রাহ্য, অসম্মান হাজবেন্ডকে কোনো ওয়াইফ করতে পারে। মানে ওরা মুখে বলছে এক, করছে আরেক।
এবং ওরা কেন বললাম, সেখানে ম্যান্ডিকে ইনক্লুড করলাম, সেই কারণে বললাম। ম্যান্ডি কোনো দিনও তার হাজব্যান্ডকে প্রাধান্য দেয়নি, কোনো দিনও কোনো হাজব্যান্ড তার হাজব্যান্ডের কথাতে শুনেনি। হাজব্যান্ডের অমান্য, মানে হাজব্যান্ডের অমান্য করার তো জায়গাই নেই। তার কারণটা কি? তার কারণ হচ্ছে হাজব্যান্ডের শির দ্বারা জোর নেই। হাজব্যান্ডের যদি শির দ্বারা জোর থাকতো, মানে পকেটে যদি ট্যাগটা বেশি থাকতো না, তাহলে হাজব্যান্ডের কথা শুনে কিন্তু ম্যান্ডিও চলতো। কিন্তু নেই বলে কিন্তু ম্যান্ডির কথা শুনে হাজব্যান্ড চলে, আমরা দেখতে পেয়েছি, ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি। সেরকমই ও যেটা বললো, ও নাকি হাজব্যান্ডের কথা শুনে সব কিছু করে, তাহলে কি আমি ধরে নিতে পারি ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটা দুজনে মিলিভগত ছিল? তাহলে কি ধরে নিতে পারি যে ওয়াইটিতে ছি বলবে আমাকে আমার হাজব্যান্ড, সেই স্ক্রিপ্টটাও হাজব্যান্ড লিখে দিয়েছিল টাকা ইনকাম করার জন্য? তাহলে কি বলে দিতে পারি ওই মদ্যপ অবস্থায় ফ্ল্যাটে যে ও পড়েছিল সেখানে ও একা ছিল না, ওর হাজব্যান্ডও ছিল, কিন্তু জনসম্মুখে দেখা হয়েছে ও ছিল। কেন? ও তো বলেছে আমি হাজব্যান্ড ছাড়া এক পাও চলি না, মানে হাজব্যান্ডকে অসম্মান করি না। আর কোনো হাজব্যান্ড চাইবে না যে এরকম একটা ঘটনা ঘটুক যদি সেই হাজব্যান্ড টাকার স্বাদটা না পেয়ে থাকে, যদি শির দ্বারা জোর থাকে, যদি পয়সার ইনকাম করার ক্ষমতা থাকে, তাহলে সেই হাজব্যান্ডগুলো কিন্তু এইসব করার পারমিশন দেবে না। এবং স্ত্রীও কিন্তু হাজব্যান্ডের মান সম্মান রক্ষার্থে এগুলো করবে না। কিন্তু এখানে দেখতে পেয়েছি প্রতিটা মুহূর্তে, এমনকি মাম্মাম বয় বলেও জানা যায় তাকে, মানে ক্যামেরার মধ্যে মাম্মাম প্রেপারেটিভও কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানটায়, তাই তো? তার মানে এখানে যা হয়েছে হাজব্যান্ডের সম্মতিতে হয়েছে, এটা ধরে নিতে পারি। তার মানে আমরা যে চিন্তা ভাবনা করেছিলাম, আমরা যে অনুমান করেছিলাম যে এখানে ওই একা সুয়ের দ্বারা এগুলো কিছু হয়নি, দুজনের মিলিভগত রয়েছে, কিন্তু ওই মানুষটাকে এতটাই ভদ্র মনে করেছিলাম, কিন্তু না, ওই যে মিচকেগুলো আছে না, সেরকম মিচকেগুলো, বাকিটা বললাম না, ওই মিচকেগুলোর মতন, মানে ওপরে একরকম রূপ, ভেতরে আরেক রকম রূপ, মুখ এবং মুখোশ দুটোই কিন্তু আলাদা, তাই না? তার মানে এই যে জীবনে এত কিছু ঘটে গেছে সব হাজব্যান্ডের পারমিশনে। তার মানে ওই যখন অন্তরঙ্গ সম্পর্ক ছিল হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে, একটা অন্তরঙ্গ সম্পর্ক, যেই সম্পর্ক উপভোগ মানুষে করে, সেই সম্পর্ক হাজার মানুষে ফোন করলেও আমি রিসিভ করবো না, বা ফোনটাকেই হয়তো ধরে রাখবো না। সেই সময় ওয়াইটি দাদাভাই ফোন করেছে এবং তাকে ফোনটা ধরে ওরকম উত্তেজনাপূর্ণ আওয়াজ দিয়ে কথা বলেছে, সেটাও কি হাজব্যান্ডের পারমিশনেই ছিল? বারবার করে হাজব্যান্ড বলেছে তুমি ওর সাথে যোগাযোগ করবে না, তুমি ওর সাথে যোগাযোগ করবে না, তোমাকে যে নিচু করে, যে অপমান করে, যে অপদস্থ করে, তার সাথে তুমি কথা বলবে না। তারপরেও হাজব্যান্ডকে অমান্য করে, অগ্রাহ্য করে আমরা দেখেছি ও বলেছে, আমরা ওয়াইটি দাদাভাইয়ের সাথে ওর যোগসূত্র দেখতে পেয়েছি। তাহলে কি সেটাও হাজব্যান্ডের পারমিশনেই হয়েছে? হাজব্যান্ড বলেছে মুখে এক, করেছে অন্য। হাজব্যান্ড মুখে নিজের ভালোর জন্য বলেছে না না তুমি ওর সাথে যোগাযোগ করবে না, কথা বলবে না, এই না সেই না। এটা একটা স্ক্রিপ্ট ছিল, হাজব্যান্ড বলছে অথচ আমি শুনছি না, আমার হাজব্যান্ড খুব ভালো অথচ আমি শুনছি। মানে কোন দিকে কথা বলছে, মানে ঠিক কী ধরনের কথা বলছে আমি বুঝতে পারছি না। মানে গতকালকে ভিডিওটাতে ও যে বললো না, আমার না ভীষণ সমস্যা হচ্ছে পাটা নিয়ে, বুঝতে পেরেছো? আমি জানি না কেন আমার বাঁ পায়ের, আমি মানে ভাঁজ করে বসতে পারছি না, হাঁটুর একটা ভীষণ সমস্যা হচ্ছে। তো এই যে হাজব্যান্ডের কথা, এবার গেল হাজব্যান্ডের কথা, তার মানে হাজব্যান্ডের পারমিশনেই সব কিছু হয়েছে। এবার আসে নজরপট্টু আসার পর থেকে নাকি ওদের জীবনে যা যা অমঙ্গল হওয়ার কথা ছিল সেগুলো কেটে যাচ্ছে, একটা করে কেটে যাচ্ছে। কি এনেছে নজরপট্টু? সেটা এনেছে ম্যান্ডি, তাই তো? আচ্ছা, ম্যান্ডি যে নজরপট্টু এনেছে, সেই ম্যান্ডির জীবন থেকে নাহলে সব চলে যাচ্ছে। আচ্ছা, ম্যান্ডির সাথে ওর জীবনটা কেন জড়িয়ে দিল? ওটা তো ম্যান্ডির জীবন থেকে চলে যাওয়ার কথা ছিল, ম্যান্ডির জীবন থেকে চলেও গেছে। তাহলে যদি মারিয়াকে ওরা অলক্ষণে বলে, যদি মারিয়াকে তারা বলে, যদি বুড়ি নজর বলে তেরা মুখ আলা, এরকম একটা ব্যাপার বলে না, তো বুড়ি নজর মারিয়াই দিচ্ছিল ম্যান্ডির উপরে, তাহলে মারিয়াকে দূর করার জন্য নজরবট্টু যদি কাজ করে থাকে, তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে নজরবট্টু কাজ করে। ওর কথা হিসাবে প্রমাণ হলো নজরবট্টু কাজ করে, মানে নজরবট্টু যবে থেকে ম্যান্ডির জীবনে এসেছে তবে থেকে ম্যান্ডির জীবন থেকে নাকি সব এক করে বিদায় নিয়েছে, সব টক্সিক রিলেশনগুলোর থেকেও বেরিয়ে যাচ্ছে এবং সব পিওর রিলেশনের মধ্যে কিন্তু ম্যান্ডি জড়িয়ে পড়েছে। এই পিওর রিলেশন কতদিন পিওর থাকে সেটা তো আমাদেরও দেখার বিষয়, সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হলো কি বলতো, ব্যাপারটা হলো যদি সত্যি নজরবট্টু কাজ করে, তাহলে সর্বপ্রথম তোমাদের মনে হয় না যে নজরবট্টু তোমার শুয়ের গলায় ঝোলানো উচিত? শুয়ের গলায় না ঝুলিয়ে ম্যান্ডির বাড়িতে নজরবট্টু কী করছে? আচ্ছা, ম্যান্ডি কি শুকে নজরবট্টু দিয়েছিল কি? আমার তো মনে পড়ে না। যদি না দিয়ে থাকে তাহলে শুয়ের জীবন থেকে মারিয়া কিভাবে দূর চলে গেল? শুও কি একটা নজরবট্টু কিনেছে, নাকি ম্যান্ডি শুকে একটা নজরবট্টু দিয়েছে? আমার জানা নেই, তোমরা একটু জানিয়ে যেহেতু দিয়েছে কিনা, তোমরা দেখতে পেয়েছো কিনা, আমার তো দেখা নেই যে নজরবট্টু ওকে দিয়েছে, গিফট ওকে দিয়েছে। তো যাই হোক,
আমি হয়তো মিস করে গেছি, কোনো কারণে হয়তো আমি মিস করে গেছিলাম, সেই সময় তো আমি ঘুরতে গিয়েছিলাম, তাই না? সেই সময় ভিডিওগুলো আমার দেখা হয়নি, পিওর ভিডিওগুলো দেখা হয়নি। তা তোমরা একটু জানিয়ে দিও তো যে সত্যি সত্যি নজর বাট্টু শুকে ম্যান্ডি দিয়েছে কিনা, যদি দিয়ে থাকে এবং সেটার হিসাবে যদি শু বলে থাকে যে নজর বাট্টু আবার আসার সাথে সাথে আমার জীবনে সব টক্সিক রিলেশনগুলো বেরিয়ে চলে গেছে, তাহলে আমি বলবো কি সবার আগে নিজের গায়ে ঝোলানো উচিত, নিজের গলায় ওই নজর বাট্টুটা ঝোলানো উচিত। কেন বলো তো? তার কারণ আমার মনে হয় ওই শরীরের উপরে সবার নজর, একদম। প্রত্যেকটা পুরুষ আমি জানি না কেন ওর শরীর নিয়ে কথা বলে, প্রত্যেকটা পুরুষ জানি না কেন ওকে শ্লীলতাহানি করে, জানি না কেন। তো সবার প্রথমে মনে হয় না ওর নিজেকে সেভ করা উচিত, সবার প্রথমে নিজের গলায় ঝুলানো উচিত নজর বাট্টুটা, তাহলে তো ও সেভ হয়ে যাবে, তাই না? আচ্ছা, থাকলো মারিয়ার কথা। মারিয়াকে নজর বাট্টু দিয়ে হাঁটানো যায়নি, মারিয়া স্ব ইচ্ছা হেঁটে গেছে। মারিয়াকে যদি জোর জবরদস্তি ম্যান্ডি তার জীবন থেকে হাঁটিয়ে দিত বা শু তার জীবন থেকে হাঁটিয়ে দিত, তাহলে মারিয়া তার প্রতিবাদে কিছু না কিছু তো বলতোই, কিছু না কিছু রাগ, ক্ষোভ, চোখের জল কিছু না কিছু তো বেরোতোই। কিন্তু এখন মারিয়া একদমই তাদেরকে নিয়ে বদার করছে না, একদমই তাদেরকে নিয়ে চিন্তা করছে না। উপরন্তু আমরা দেখতে পেয়েছি নজর বাট্টু আসার পরেও আমাদের শু ভেতরে ঢুকেছিল, মানে মারিয়াকে না জানিয়ে যেই হাজবেন্ড শ্লীলতাহানি করেছে সেই হাজবেন্ডের বাড়িতে গিয়ে, মানে মারিয়ার হাজবেন্ডের যে বাড়িতে থাকে সেইখানটায় গিয়ে না বিনা অনুমতিতে বলতে পারো, বা বলতে পারো জানান দেওয়ার বলতে পারো, কোনো জানান টানান কিছু দেয়নি, মানে হঠাৎ চলে গেছে। তো নজর বাট্টু তো অনেকদিন আগেই এসেছিল, তাই না? মানে হঠাৎ করে চলে গেল মারিয়ার বাড়িতে গিয়ে মারিয়াকে দেখে শুনে ভেতর থেকে খবর বের করে নিয়ে আসার চেষ্টা করেছিল। মানে ভেতর থেকে খবর বের করার থেকে বেশি কি বলতো, একটা সূত্র, মানে একটা সরু রাস্তা, একটা সরু গড়ি তৈরি করার চেষ্টা করেছিল যাতে দিদিরা ওখানে ঢুকতে পারে। ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা নজর বাট্টু কাজ করেছে তা নয়, কিন্তু মারিয়া স্ব ইচ্ছা এখান থেকে বেরিয়ে গেছে, ওরা কিন্তু আঁকড়ে ধরতে চেয়েছিল, ওরা কিন্তু ধরে রাখতে চেয়েছিল, কিন্তু মারিয়া থাকেনি। বলে না আঙুর ফল টক, কখন আঙুর ফল টক হয়? যখন আমি আঙুর ফল খেতে পারি না। এখন হোমিওপ্যাথি ওষুধের কথা বলে না, গোড়ার থেকে একদম উৎখাত করেছে, সমূলে উৎখাত হয়েছে। না, ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হচ্ছে আমি চেষ্টা করেছি, আমি রাখতে পারিনি সম্পর্কটাকে, আমি আপ্রাণ চেষ্টা করেছি, আমি সম্পর্ক রাখতে পারিনি। তার কারণ ওই তরফ থেকে কোনো আমার প্রতি সেরকম কোনো রেসপন্স আসেনি। মানে মারিয়া তো বুঝে গেছে যে এদের সাথে থাকলে আর কিছু হোক না হোক আমার স্বামীর সংসারটা ছাড়তে হবে, আর কিছু হোক না হোক স্বামীকে আমার বিদায় জানাতে হবে, আমার সংসার হবে না, এদের মতন আমার স্বামীকেও অমান্য করতে হবে, অগ্রাহ্য করতে হবে, অসম্মান করতে হবে, তাহলে এদের দলে আমি ভিড়তে পারবো, যেটা মারিয়া করতে চায়নি। এই কারণেই হয়তো মারিয়াকে এটা বলা, মারিয়া ওদেরকে পাত্তা দেয়নি, এবং যেহেতু পাত্তা দেয়নি এবং জনসম্মুখে এসে কিছু না কিছু তো বলতে হবে, এটা বলা শুরু করেছে যে মারিয়াই সম্পর্ক রাখতে চায়নি। এই কারণে কি বলতো, বারবার করে আমার ভিডিওটা পজ করতে হচ্ছে, ভিডিওটা বেশি বড় করতে পারবো না, বুঝলে? আজকে যেরকম করে ভেবেছিলাম করবো সেটা করা হচ্ছে না, বেশি বড় হবে না ভিডিওটা। তো এটাই হচ্ছে সমস্যা। মানে ও যেহেতু মারিয়াকে চেষ্টা করেছিল নিজের দলে ভিড়াতে, কিন্তু মারিয়াই ইচ্ছে করে আসেনি। এখন কিছু না কিছু তো বলতে হবে, দর্শকদের সামনে কিছু না কিছু তো তুলে ধরতে হবে। এই জন্য বলেছে নজর বাট্টু কাজ করেছে, টক্সিক সম্পর্ক থেকে আমাদেরকে বের করে নিয়ে এসেছে, আমরা বিপদে পড়তে পড়তে বেঁচে গেছি। আচ্ছা, যেই মানুষটা বারবার বিপদে পড়ে এবং যেই মানুষটার জন্য বিপদে পড়ে, যেই মানুষটার জন্য এত কিছু করে, তাহলে সেই মানুষটার প্রতি ভালোবাসা কেন আসবে? এটা কি নিখাত ভালোবাসা? এতই ভালোবাসা ছিল যে আমার পরিবারের জন্য ভালোবাসলো না, যা পরিবারের মানুষকে ভালোবাসা দিতে পারলো না, যে নিজের পরিবারের হলো না, যেদের মার হলো না, বাবার হলো না, বোনের হলো না, সে ওয়াইটিতে এসে বোন পাতিয়ে তার প্রতি এত নিখাত ভালোবাসা? একদমই নয়, সম্পূর্ণটাই স্বার্থের জন্য। এবং মারিয়া সেই স্বার্থটাকে ইউজ করতে দেয়নি, মারিয়া সুন্দরভাবে বেরিয়ে এসেছে, বুঝতে পেরেছো? মারিয়া ধোকাবাজি করেনি আমার সেটা জানা নেই, কেন ভেতরে কি করেছে আমার দেখার দরকার নেই। ওয়াইটিতে তো আমি দেখতে পাইনি মারিয়া ওদের নিয়ে কোনো কথা বলেছে, কোনো প্রশ্নোত্তর করেছে বা কিছু করেছে, সেটা তো আমার দেখা নেই, দেখিনি। এটাই হচ্ছে সমস্যা, বুঝতে পেরেছো? মানে ওরা মারিয়াকে ফাঁদে ফেলতে পারেনি, সেই কারণেই কিন্তু মারিয়াকে নিয়ে এতগুলো কথা ওরা বলছে যে হোমিওপ্যাথি ওষুধের মতন সব কিছু একদম নির্মূল হয়ে যাচ্ছে। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে ওরা মারিয়াকে ফাঁসাতে পারেনি এবং মারিয়া সে দলে ভাগিদার হয়নি, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার থাকলো শিল্পীদির কথা। শিল্পীদিকে নিয়েও বললো যে স্যান্ডি যদি না চাইতো
স্যান্ডি যদি না চাইতো তাহলে কোনো দিদিরাই ওই বাড়িতে ঢুকতো না। তার মানে কোনো দিক থেকেও বলে দিল যে স্যান্ডির পারমিশনের জন্য, পারমিশনেই সব কিছু হয়। সেটা তো আমরা আগাগোড়াই বলে এসেছি যে স্যান্ডির শিরদাঁড়ার জন্যেই। যেই পুরুষ নিজের টাকা ইনকাম করার ক্ষমতা নেই, যেই পুরুষ বউকে, স্ত্রীকে, মেয়েকে লালন পালন করার ক্ষমতা থাকে না, যেই পুরুষ সংসার চালানোর ক্ষমতা থাকে না, সেই পুরুষের শিরদাঁড়ায় কোনো জোর থাকে না। এবং সেই পুরুষ যদি কোনো আওয়াজ তুলে কথা বলে এবং সেই ঘরের স্ত্রী সেই কথাকে প্রাধান্য দেয় না, মানে অনেক 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 রেয়ার কেস বাদ দিয়ে আমি দেখেছি। এবং এখানে আমরা দেখেছি স্যান্ডির কোনো পুরুষত্ব নেই, স্যান্ডির কোনো শিরদাঁড়ার জোর নেই। তো স্যান্ডি তো বউয়ের কথা উঠবে বসবে, এটা বাস্তব কথা। এবং বউয়ের কথাতেই যে সব কিছু হয় এটাও তো বাস্তব কথা। বউ পারমিশন চাইনি, বউ তো পারমিশন চাইনি। প্রথম কথা যে তুমি কি পারমিশন দেবে আমি কেউ দিদিগুলোকে নিয়ে আসতে পারবো, বউ তো পারমিশন চাইনি। বউ বলেছে আমার দিদির সাথে আমি সম্পর্ক তৈরি করবো, রাখবো, আর স্বামী বলেছে না ঠিক আছে চলো। বললাম যে শিরদাঁড়ার জন্যই। তো এতটুকু ভিডিওটা রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তার কারণ হচ্ছে প্রচুর ডিস্টার্ব হচ্ছে আজকে। আমি একটু পরে বাড়ি চলে যাব, বাড়ি থেকে তারপরে তোমাদেরকে ভালো ভিডিও দেবো। ঠিক আছে, চলো টাটা।